আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদ, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। আজকে আমি ক্লাস নিব একাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ের উপর। কলেজে আজকে আমার প্রথম ক্লাস। আমি এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় অধ্যক্ষ মোশাররফ মুকুল স্যারকে, যিনি আমাকে এই ক্লাসটি নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আরও ধন্যবাদ জানাই আমার কলেজ শাখার ইনচার্জ সৈয়দ আহমেদ সরকার স্যারকে, যিনি আমাকে এই ক্লাসটি নেওয়ার সুযোগ করে দিয়েছেন। কলেজের আজকের প্রথম ক্লাসে আমি অনেকের কাছে হয়তো অপরিচিত এবং আমি একটু নবীন শিক্ষক। আমি শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব, তোমরা যারা যারা এই লাইভটি দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের নাম, রোল, বিষয় এগুলো লিখে কমেন্টে জানাও, এতে আমি তোমাদের সাথে পরিচিত হতে পারবো। আর যেহেতু আমি অর্থনীতি বিষয়ের শিক্ষক, ক্লাস যদি পরবর্তীতে কলেজ শাখার ইনচার্জ আমাকে যোগ্য মনে করে আরও ক্লাস দেন, তাহলে হয়তো তোমাদের সাথে আরও ক্লাস নেওয়ার সুযোগ হতে পারে। সেক্ষেত্রে তোমাদের সাথে পরিচয় থাকলে আমার তোমাদের সাথে ক্লাসগুলো নিতে আরও সুবিধা হবে। যে কোনো সমস্যা আমি তোমাদেরকে সহযোগিতা করতে পারবো। তো আজকে আমি আলোচনা করব, এবং তোমরা যারা যারা লাইভে ক্লাসটি দেখছো অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিও। আজকে আমি আলোচনা করব অর্থনীতি এর প্রথম অধ্যায় থেকে। অধ্যায় 1। অধ্যায় 1-এ আমাদের আলোচনা করতে হবে অধ্যায় 1-এ আমাদের আছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। তো আমি প্রথমেই, যেহেতু আমাদের বিষয়টা অর্থনীতি বিষয়ে অধ্যায়ে যাওয়ার আগে আমি অবশ্যই চাইব অর্থনীতি সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিতে। অর্থনীতি কি, এর জনক কে, এর উৎপত্তি কিভাবে, এবং এটি আমাদের আসলে কি কাজ করে। অর্থনীতি জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। প্রখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের হাত ধরেই অর্থনীতির উৎপত্তি কিংবা অর্থনীতির বিষয়টার গবেষণা কিংবা এই অবতারণা হয়েছে। এবং অর্থনীতিকে এক কথায় বলা যায় সম্পদের বিজ্ঞান। অর্থনীতিকে এক কথা বলা যায় এটি হচ্ছে সম্পদের বিজ্ঞান। আমাদের অর্থনীতি বিষয়ে যদি আমাদের ধারণা পেতে হয়, তাহলে অবশ্যই এর আগে জানতে হবে অর্থনীতির আসলে আলোচনা করে কি নিয়ে। আমাদের অর্থনীতি মূলত আলোচনা করে আমাদের অর্থ সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে। আসলে আমরা অর্থটাকে কীভাবে ভোগ করব, আমরা কি উৎপাদন করব, সেই উৎপাদনের জটিলতা, এই সকল কিছু সমাধান করতে অর্থনীতি আলোচনা করা হয়। অনেকেই শুধুমাত্র অর্থ নিয়ে আলোচনা করা হয় অর্থনীতির সংজ্ঞা হিসেবে বলে, আসলে তা না। অর্থনীতিতে অর্থ এবং অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা, এটা কীভাবে ভোগ করা হবে, এর বন্টন, এই সকল কিছু নিয়ে অর্থনীতি আলোচনা করে। এবং আমি প্রথমে যে বলে নিলাম, অর্থনীতি আসলে সম্পদের বিজ্ঞান। তাহলে অর্থনীতির আসলে সমস্যাটা থেকে আমরা অর্থনীতির সংজ্ঞাটা খুব ভালো করে বুঝতে পারবো। এবং তা হচ্ছে আমরা যারা সকলে বসবাস করছি পৃথিবীতে, আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের সম্পদ স্বল্পতা। আমাদের কিন্তু সম্পদ অফুরন্ত নয়। আমরা এই পৃথিবী কিন্তু আর দিনে দিনে বাড়ছে না। এই পৃথিবীর পরিধি ছোট, এর আয়তন ছোট। আমাদের সম্পদের পরিমাণ নির্দিষ্ট। আমরা চাইলেই এটাকে খুব বেশি উৎপাদন করতে পারছি না। কিন্তু পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত কিন্তু জনসংখ্যা কিন্তু বাড়ছেই। তো আমি প্রথমে যেটা বলে নিলাম, অর্থনীতিকে ভালোভাবে জানতে হলে এর আগে কিছু মৌলিক অর্থনৈতিক সমস্যা সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন একটা আলাপ করলাম, অর্থনীতিতে মূল সমস্যা হচ্ছে এর
দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। আমি তোমাদেরকে অর্থনীতি বোঝানোর আগে বোঝাচ্ছি যে অর্থনীতি আসলে কি নিয়ে আলোচনা করে। অর্থনীতি আলোচনা করে দুষ্প্রাপ্যতা নির্বাচন নিয়ে। দুষ্প্রাপ্যতাটা কি? দুষ্প্রাপ্যতাটা হচ্ছে আমাদের পৃথিবীতে কোনো সম্পদই কি সাফিসিয়েন্ট পরিমাণে নেই, আমাদের যা আছে তার থেকে আরও বেশি চাই, দরকার। কিন্তু আমাদের তো এই সম্পদের মধ্যেই আমাদের সকল চাহিদা পূরণ করতে হবে। তো এই চাহিদা পূরণ করার জন্য আমাদের কি করতে হবে? এই সম্পদটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করতে হবে, কিভাবে এটাকে ভোগ করতে হবে, এই ব্যাপারেই আলোচনা করে অর্থনীতি। এবং আমাদের যে সম্পদের এই স্বল্পতা, এটাকে কি বলা হয়? দুষ্প্রাপ্যতা। এরপর আমাদের তো অনেক রকমেরই অভাব আছে। কারো খাদ্য সমস্যা, কারো বাসস্থানের সমস্যা, কেউ চিকিৎসা পাচ্ছে না, কেউ থাকতে পারছে না, কেউ শিক্ষা পাচ্ছে না। তাহলে এতগুলো সমস্যার মধ্যে আসলে আমার কোন সমস্যাটা আগে সমাধান করতে হবে, এটাই হচ্ছে অর্থনীতিতে নির্বাচন। তাহলে মৌলিক সমস্যা আসলে এইগুলো, তো দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। তো আসলে আমাদের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক P.A. স্যামুয়েলসন এর মতে উনি অর্থনীতির একটি সবচেয়ে গ্রহণযোগ্য এবং সুন্দর সংজ্ঞা দিয়েছেন। উনি সংজ্ঞা দিয়েছেন কিভাবে মানুষ ও সমাজ অর্থ দ্বারা এবং অর্থের ব্যবহার ব্যতীত দুষ্প্রাপ্য উৎপাদনশীল সম্পদকে বিভিন্ন প্রকার দ্রব্য উৎপাদনে নিয়োগের জন্য পছন্দ বা নির্বাচন করে এবং সমাজের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বর্তমান অথবা ভবিষ্যৎ ভোগের জন্য কীভাবে তা বন্টন করে, সে সংক্রান্ত পর্যালোচনাই হলো অর্থনীতি। তাহলে অর্থনীতি মূলত কি? অর্থনীতি মূলত হচ্ছে মানুষ ও সমাজ আমাদের যে নির্দিষ্ট সম্পদ আছে, এই সম্পদটাকে কীভাবে আরও কিছু সংখ্যক উৎপাদন করে কীভাবে সকলের মাঝে পর্যায়ক্রমে যার যতটুকু দরকার চাহিদা অনুযায়ী বন্টন করা যাবে এবং কার কোনটা দরকার সেটা নির্বাচন করে বন্টন করতে হবে, এই যাবতীয় বিষয় নিয়ে অর্থনীতি আলোচনা করে। তাহলে অর্থনীতি কিন্তু সত্যিকার অর্থে শুধুমাত্র অর্থ সংক্রান্ত কাজকর্ম করে না, অর্থের সাথে আরও উৎপাদন, অর্থের সাথে আরও বন্টন, এই সকল কিছু অর্থের সুষম ব্যবহার বলতে আমি যেটা বুঝি, অর্থের সুষম ব্যবহার, ভোগ, এই সকল যাবতীয় আলোচনা অর্থনীতিতে করা হয়। তাহলে আমরা আসলে মূলত অর্থনীতি কি হয়তো আমরা বুঝতে পারছি। আমি দেখিনি আমার সাথে কে লাইভে আছে। দেখো তো এরপরে আমরা আলোচনা করব অর্থনীতির মৌলিক অর্থনৈতিক সমস্যা। অর্থনীতি আলোচনা করতে গেলে আমি বারবার বলছি অর্থনীতি আসলে কি নিয়ে আলোচনা করে, কি সম্পর্কে আলোচনা করে তা আমাদের আর ভালো করে বুঝতে হবে। তো আমাদের প্রথম অধ্যায়ে আছে মৌলিক অর্থনৈতিক সমস্যা, মানে আমাদের সকলে অর্থনীতি পাঠ করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন, মানে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের মৌলিক কি অর্থনৈতিক সমস্যা আছে। তা আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো হচ্ছে সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসই হলো প্রধান অর্থনৈতিক সমস্যা। তো আমাদের যে সীমাহীন অভাব, আমাদের কিন্তু অভাবের কমতি নেই, ঠিক আছে। আজকে যদি আমি টিনের ঘরে বসবাস করতাম তাহলে আমার চাহিদা থাকতো কিংবা আমার অভাব ছিল, আমি কেন ওই দোতলা বিল্ডিংয়ে বসবাস করি না। যখন আমি দোতলা বিল্ডিংয়ে ভাড়া থাকা শুরু করব তখন আমার অভাবে কিংবা চাহিদায় পরিণত হবে যে আমি কেন ওই একটা ফ্ল্যাটের মালিক হলাম না। তারপর ধীরে ধীরে যখন একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাব তখন আমার আরও অভাব হয়ে যাবে, আমার তো একটা বাড়ি নাই।
তো এরকম মানুষের কিন্তু অভাব সীমাহীন। তো এই সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে আমাদের দুষ্প্রাপ্য এই কারণে বলা হয় মানে আমাদের চাহিদার তুলনায় সম্পদ পৃথিবীতে নেই। তো সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ লিমিটেড সম্পদ আছে সেই সম্পদের নিয়োগ বিন্যাসই হলো প্রধান অর্থনৈতিক সমস্যা। তা আমাদের এই সীমাহীন অভাবে আমাদের স্বল্প সম্পদটাকে কিভাবে সকলের মাঝে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে, এটি হচ্ছে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা। তো মৌলিক অর্থনৈতিক সমস্যা আসলে অধ্যাপক P.S. স্যামুয়েলসন এই সমস্যাকে 3টি কেন্দ্রীয় সমস্যায় আরও বিভক্ত করেছেন। তার প্রথম সমস্যাটি হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করা হবে। অর্থনীতি আলোচনা করতে গেলে প্রথমেই আলোচনা আসে যে কি এবং কতটুকু আমার উৎপাদন করতে হবে। এরপর আলোচনা আসে কি উপায়ে উৎপাদন করতে হবে, আমি কি উপায়ে উৎপাদন করব, তারপর কার জন্য উৎপাদন করব। আমি যখন এই 3টা সেকশন যখন আমি ফাইন্ড আউট করতে পারবো, আমি যখন এটা বের করতে পারবো যে আমার কার জন্য উৎপাদন করতে হবে, কি উৎপাদন করতে হবে, তখন যে আমি আমার এই সমস্যাগুলো যখন আমি বের করতে পারবো, সমাধান করতে পারবো, তখন আমি অর্থনীতিকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবো। তা আমি আসলে এই গুরুত্বপূর্ণ 3টা পয়েন্ট এটা আমি একটু বোর্ডে লিখে দিই যে অর্থনীতির মৌলিক সমস্যা তাহলে এগুলো হচ্ছে কি উৎপাদন করা হবে, কি উপায়ে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। তো আমরা এর ডিটেইল আলোচনা এখন করব কি উৎপাদন করা, কি এবং কতটুকু উৎপাদন করা হবে। তো আমার যেহেতু সম্পদের স্বল্পতা আছে, তাহলে আমার চাহিদা অনুযায়ী আমাকে ভাবতে হবে যে আমি আসলে মূলত উৎপাদন করব কি। হ্যাঁ, প্রত্যেক সমাজে প্রথম মৌলিক সমস্যা হচ্ছে কতটুকু উৎপাদন করা হবে তা নির্ধারণ করা। কারণ আমার যদি দেখা যায় 1 লাখ মেট্রিক টন ধান উৎপাদন করার জায়গা আছে, তো ওই জায়গায় আমার আবার ডালও উৎপাদন করতে হবে। তো এখন আমাদের বুঝতে হবে যে কোনটা বেশি উৎপাদন করতে হবে, ডাল না ধান, যেটা ধান থেকে যেন আমরা চাল পাবো। এখানে আমাদের যখন আমরা জানলাম যে আসলে ডালের থেকে চালের চাহিদা বেশি কিংবা চালের দরকার বেশি, এই যে এখান থেকে যে আমি নির্বাচন করতে পারলাম যে আমার ধান বেশি উৎপাদন করতে হবে, তাহলে 1 লাখ মেট্রিক টন ধানের জায়গায় আমি সেখান থেকে অল্প পরিমাণ ধান উৎপাদন করব আর কিছু পরিমাণ আমি ডাল উৎপাদন করব। এইভাবে আমাদের এই যে কি উৎপাদন করতে হবে, কতটুকু উৎপাদন করতে হবে, এই সমস্যার সমাধানটা আগে করতে হবে। তাহলে আমরা অর্থনীতিকে একটা সমস্যার সমাধান করতে পারবো। এরপর কি উপায়ে উৎপাদন করব, কি উপায়ে উৎপাদন করব। উৎপাদন করার 2টা প্রক্রিয়া আছে, একটি হচ্ছে শ্রমনিবিড়, আরেকটি হচ্ছে পুঁজিনিবিড়। শ্রমনিবিড় উৎপাদন প্রক্রিয়াটা কীরকম, যে সকল জায়গায় দেখা যায় যে শ্রমিক খুব অল্প দামে পাওয়া যাচ্ছে কিন্তু আমার অর্থ কম, তো আমার অর্থ কমের বিধায় আমি শ্রমিকদেরকে অল্প দামে বেশি উৎপাদন করতে পারবো।
তো আমার যেহেতু অর্থ কম, তাহলে আমি যেহেতু কম মূল্যে শ্রমিক পাচ্ছি, তাহলে আমি শ্রমিককে বেশি কাজে লাগিয়ে অর্থ কম ব্যয় করে আমি বেশি উৎপাদন করতে পারবো। আর যখন আমার অর্থ বেশি থাকবে, পুঁজি নিবিড় উৎপাদন বলা হয় এটাকে, যখন আমার অর্থ বেশি থাকবে তখন আমার কি করতে হবে, আমি শ্রমিক কম নিয়োগ দিয়ে অর্থ বেশি ব্যবহার করে আমি উৎপাদন করতে পারবো। এদিকে আমি অর্থ যদি বেশি আছে, আমি উৎপাদন প্রক্রিয়াটাকে আধুনিকায়ন করতে পারবো, প্রযুক্তির ব্যবহার করতে পারবো। এভাবে আমি ধীরে ধীরে আমার উৎপাদনটাকে আরও গতিশীল করতে পারবো। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যার যে দ্বিতীয় সমস্যাটা, সেটা হচ্ছে যে আমি কি উপায়ে উৎপাদন করব। তো আমার কি উপায়ে উৎপাদন করার ব্যাপারটা ভাবতে হবে। কেন? কারণ আমি যদি কোন প্রক্রিয়ায় উৎপাদন করলে আমার লাভবান হওয়ার সুযোগ থাকবে, আমার ভালো আয় হবে, এইটি যদি আমি ভালো করে ভাবতে না পারি, তাহলে কিন্তু আমি দেখা যাবে আমার যে উৎপাদন ব্যয় সেটা বেড়ে যেতে পারে, অথবা উৎপাদন জটিলতা সৃষ্টি হতে পারে। এই জন্য অবশ্যই মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানে আমাদেরকে জানতে হবে কি উপায়ে উৎপাদন করা হবে। এরপর আমাকে অবশ্যই জানতে হবে কার জন্য উৎপাদন করা হবে। এখন আমাদের রাষ্ট্র দেখা যাচ্ছে গরিব রাষ্ট্র, তাহলে আমাদের রাষ্ট্রে এখন কি আমি যেখানে আমাদের খাদ্যের সমস্যা, বাসস্থানের সমস্যা, চিকিৎসা সমস্যা, শিক্ষার সমস্যা, এত সমস্যার মধ্যে, তাহলে আমি এখন কোনটা আগে সমাধান করব? অবশ্যই সবার আগে আমার ভাবতে হবে এতগুলো সমস্যার মধ্যে খাদ্যের সমস্যার সমাধানটা আগে করব। তাহলে আমার দেশের যত নিম্ন আয়ের মানুষ আছে, কিংবা আমাদের দেশের সকল জনগণ, যাতে খাদ্যের সমস্যাটা আগে সমাধান করতে পারি। তারপর খাদ্যের সমস্যা সমাধান করা গেলে তখন হয়তো আমি যে তাদের বাসস্থানের দিকে ভাববো, এবং এই যে বাসস্থানের দিকে ভাববো, এর মধ্যে আমার ভাবতে হবে যে আমাদের দেশে কিংবা আমাদের সমাজে কারা বেশি সমস্যায় আছে, তার সমস্যাটা আগে সমাধান করতে হবে। অর্থনীতি কিন্তু আমাদেরকে এটিও উপদেশ দেয়, কিংবা এটিও আমাদের আলোচনা করে যে আমি কার সমস্যার সমাধানটা আগে করব। তো এই হচ্ছে আসলে মৌলিক অর্থনৈতিক সমস্যা, এবং মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো আমরা ভালো করে আলোচনা করব, ভালো করে শিখব। তাহলে কি হবে যে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানগুলো করতে পারবো। তাহলে তোমরা যারা লাইভটি দেখছো, তোমরা অবশ্যই প্রথম অধ্যায়ের এই পার্টগুলো খুব ভালো করে পড়বে। তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো যে আমি মৌলিক অর্থনৈতিক সমস্যা সম্পর্কে এই 3টা পয়েন্ট সম্পর্কে আমরা অবশ্যই ভালো করে পড়ব। এরপরে তোমরা আরও লিখতে পারো যে সুযোগ ব্যয় কি। সুযোগ ব্যয় হচ্ছে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সে ছেড়ে দেওয়ার পরিমাণ হলো সুযোগ ব্যয়। আমি একটু আগে যে এক্সাম্পল দিলাম যে আমার 1 লাখ মেট্রিক টন চাল উৎপাদন করা সম্ভব, কিন্তু আমার পাশাপাশি ডালও উৎপাদন করতে হবে। তাহলে চাল উৎপাদন 1 লাখ মেট্রিক টন না করে আমি যদি তার কিছু পরিমাণ কমিয়ে 20,000 মেট্রিক টন ডাল উৎপাদন করি, তাহলে আমি যে পরিমাণ স্যাক্রিফাইস করলাম, এই যে 20,000 ধান উৎপাদন যে আমি কম করলাম, এটি হচ্ছে আমার সুযোগ ব্যয়। অথবা আরও সুন্দর এক্সাম্পল দিলে যেটা বোঝা যায় যে আমার কাছে 1 লাখ টাকা আছে, সে টাকা দিয়ে আমি একটা জমিও কিনতে পারবো, অথবা আমি ব্যাংকেও রাখতে পারবো। তো জমি কিনলে 2 বছর পর হয়তো সেটা 1,10,000 টাকা মূল্য পাওয়া যেতে পারে, তবে ব্যাংকে রাখলে আমি পাবো হচ্ছে 1,09,000 টাকা, 9,000 টাকা। তাহলে আমি এই যে জমিতে 1,10,000 পাচ্ছি, আবার ব্যাংকে পাচ্ছি 1,09,000 টাকা 1 বছর পর। তাহলে এই যে আমার এই 1 লাখ টাকা আমি কোথায় ইনভেস্ট করব, কিংবা একটা বাছাই করতে যে আয়টা ছাড়তে হয়, এই যে ছেড়ে দেওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। তো এরপরে আমাদের আলোচনার আরও বিষয় আছে যে অর্থনৈতিক ব্যবস্থা। এই অধ্যায়ের একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় অর্থনৈতিক ব্যবস্থা কি।
অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে প্রত্যেক সমাজ বা দেশে মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে। তো এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক অবস্থা বলা হয়। তোমরা সবাই অর্থনৈতিক ব্যবস্থাও খাতে লিখে রাখো, এটিও ইম্পর্টেন্ট, এটা নিয়ে আলোচনা করতে হবে। তাহলে আমাদের প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা রাষ্ট্র কি উপায়ে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবে তার সুনির্দিষ্ট নিয়ম মেনে কাজ করে। এই যে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য যে সুনির্দিষ্ট নিয়ম কারণ মেনে যে কাজগুলো করা হয় এটিকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। তো এক এক সমাজে, এক এক রাষ্ট্রে এক এক রকমের অর্থনৈতিক ব্যবস্থা লক্ষ্য করা যায়। তো অর্থনৈতিক ব্যবস্থা মূলত 4 রকমের হয়ে থাকে। তো অর্থনৈতিক ব্যবস্থাগুলো কি কি? একটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতি, একটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি, একটি হচ্ছে নির্দেশমূলক অর্থনীতি, একটি হচ্ছে মিশ্র অর্থনীতি, একটি হচ্ছে ইসলামী অর্থনীতি। তো অর্থনীতির এই 4টি আমি আবার বোর্ডে লিখে দিচ্ছি, এটি অনেক গুরুত্বপূর্ণ, তোমরা এটা অবশ্যই পড়বা। অর্থনৈতিক ব্যবস্থা, একটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতি, এই 4টি হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা এই 4টির মধ্যে একটি থেকেই প্রত্যেক রাষ্ট্রের সমাজে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে। তো ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থাটা আসলে কি আমরা আলোচনা করব। যে অর্থাবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকে, যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা থাকবে এবং সরকারি হস্তক্ষেপ ব্যতি রেখে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয়, সে অর্থনৈতিক ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা বলা হয়। এর মানে কি দাঁড়ালো, যেখানে আমরা কোনো কিছু উৎপাদন প্রতিষ্ঠান বলো কিংবা কোনো উৎপাদন কার্যক্রম, এক্ষেত্রে আমরা থাকবো স্বাধীন, আমরা আমাদের কাজগুলো স্বাধীনভাবে করতে পারবো, সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না এবং আমার যে কোনো কাজে আমি কি তার ব্যক্তি মালিকানাধীন থাকতে পারবো। আমার প্রতিষ্ঠানে, আমার অর্থ ব্যবস্থায় আমার মালিকানা থাকবে, এতে সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না। এটি হচ্ছে অর্থনীতি, ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থার সংজ্ঞা। তো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে আরও ভালোভাবে বুঝতে হলে এর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তোমার যেমন পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব। তো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা লক্ষ্য করা যায় যে এখানে পুঁজিপতি, অনেক পুঁজিবান পুঁজিপতি কিংবা অর্থ নিয়ে কাজ করছে এরকম অর্থবান ব্যক্তিদেরকে দেখা যাবে। আবার সেখানে শ্রমিক শ্রেণীরও অস্তিত্ব লক্ষ্য করা যাবে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত হওয়ার পুঁজিপতির সৃষ্টি হয়। যেহেতু এখানে বলা হচ্ছে যে ব্যক্তিগত সম্পত্তির মালিকানাধীনের অবস্থান আছে, তাহলে অবশ্যই এখানে দেখা যায় যে পুঁজিবাদী কিছু লোক, তাদের মানে অর্থ মালিক, অর্থের যারা যোগান দিচ্ছে তাদেরকে লক্ষ্য করা যাবে। পাশাপাশি মুনাফাভিত্তিক উৎপাদন ব্যবস্থার ফলে পুঁজিপতিদের হাতে সম্পদ পুঞ্জীভূত হয় বলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয়। আর যেহেতু আমার অর্থ আছে, অর্থনৈতিক কাজ করাতে হবে, সেক্ষেত্রে আমার শ্রমিকদেরও এখানে লক্ষ্য করা যায়। এরপর আরও আছে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। যেহেতু ব্যক্তি মালিকানাধীন অর্থ ব্যবহার করে আমরা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান ধনতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলি, সেক্ষেত্রে যেহেতু আমার অর্থ আমার ইচ্ছামতো কাজ করা যাচ্ছে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো সাধারণত বৃহৎ আকারে হয়ে থাকে।
ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় প্রতিষ্ঠানগুলো বৃহৎ আকারে হয়ে থাকে। এরপর সামাজিক শ্রম বিভাগের সর্বোচ্চকরণ। ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান হওয়াতে দেখা যায় সকলের মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করে। সেক্ষেত্রে পুঁজিপতিদের মধ্যে প্রতিযোগিতা, সম্প্রসারণ, উৎপাদন কৌশল উন্নয়নের জন্য উৎপাদন প্রণালীতে সামাজিক শ্রম বিভাগের সর্বোচ্চকরণের প্রয়োজন দেখা যায়। এর মানে শ্রমিকদেরকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করে অধিক উৎপাদন করা যায়। যার অর্থ বেশি সে অনেক বেশি অর্থ ব্যয় করে আধুনিক অথবা প্রযুক্তিগত প্রয়োগ ঘটিয়ে অর্থনীতির উৎপাদন বৃদ্ধি করে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই দেখব কি সামাজিক শ্রম বিভাগের সর্বোচ্চকরণ, শ্রমের সর্বোচ্চ যোগান দেওয়া যাচ্ছে, শ্রমিকদেরকে সর্বোচ্চ অর্থ দিয়ে অধিক উৎপাদন করার একটা সুযোগ দেখা যায়। এরপরে আরও আছে একক উদ্যোগ। যেহেতু আমি অর্থের মালিক, আমি প্রতিষ্ঠাতা, আমি উদ্যোগ, তাহলে আমি কী করব, একাই উদ্যোগ নিতে পারবো। সম্পদের ব্যক্তি মালিকানা থাকবে, এই সম্পদ প্রতিষ্ঠানের সম্পূর্ণ মালিক কে থাকবে, কোনো ব্যক্তি। তারপর উদ্যোগের স্বাধীনতা, উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা দেখা যায়, ভোক্তার সার্বভৌমত্ব দেখা যায়। এরকম আরও অনেকগুলো পয়েন্ট আছে। তো আজকে আমার সময় স্বল্পতার কারণে আমি পুরো অধ্যায়টা সম্পূর্ণ করতে পারছি না। তো এতটুকু আলোচনা আজকে আমার এখানে শেষ করতে হচ্ছে। তো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আসলে মূলত আমরা যা বললাম যে যার ব্যক্তি মালিকানাধীন থাকে, যার প্রতিষ্ঠানে তার কর্তৃত্ব স্বীকার করা হয়, অন্য কারো হস্তক্ষেপ দেখা যায় না, এটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে আমরা বাসায় অবশ্যই আজকে যা যা আলোচনা করেছি এগুলো অবশ্যই বাসায় পড়াশোনা করব। আমি যদি ভবিষ্যতে ক্লাস নেওয়ার সুযোগ পাই তবে অবশ্যই এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা পরবর্তী বিষয় থেকে আলোচনা করব। আজকের এই প্রথম ক্লাসটা আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তোমরা যদি কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, তাহলে আমি অনুপ্রাণিত হব এবং এই ক্লাসটা তোমাদের অন্যান্য শিক্ষার্থীদের মাঝে ছড়াবে। তো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।